বৈষম্য বিরোধী ও নাগরিক কমিটির নতুন দলের আত্মপ্রকাশ শুক্রবার। অংশ নেবেন শহীদ পরিবারের সদস্য ও দেশি বিদেশি অতিথিরা। দেশকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি। আবরার ফাহাদ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে পালানোর খবরে মধ্যরাতে উত্তাল বুয়েট। গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সারা দেশে অপরাধ কমাতে সন্ধ্যার পর বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। রাজধানীতে মূল সড়কে তল্লাশি চৌকি বসলেও অলিগলি প্রায় ফাঁকা। কার্যক্রম আরও জোরদারের দাবি। 16 বছরেও পিলখানা হত্যার জট খোলেনি। দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রশ্নে এখনও মেলেনি উত্তর। রহস্য উন্মোচন, জড়িতদের বিচার ও নিরপরাধীদের মুক্তির অপেক্ষায় স্বজনরা। এবং ব্যান্ডউইথ সেবায় ভারত নির্ভরতা কমিয়েছে সরকার। আমদানি সীমা 50% বেঁধে দিয়েছে বিটিআরসি। বছরে সাশ্রয় হবে প্রায় 60 কোটি টাকা। বাড়বে সাবমেরিন কেবলের ব্যবসা। সকালের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। শুক্রবার আত্মপ্রকাশ করবে অভ্যুত্থানকারীদের নতুন রাজনৈতিক দল। থাকবেন জুলাই আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে শহীদ পরিবার সহ অভ্যুত্থানের পক্ষের শক্তির সবাই। সোমবার সন্ধ্যায় বাংলা মোটরে সংবাদ সম্মেলনে নতুন দলের আত্মপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় নিজেরা দুর্নীতিমুক্ত থেকে দেশকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় জানান তিনি। জুলাই আন্দোলনে তৎকালীন সরকার প্রধানের পদত্যাগের দাবি আসার সময় থেকেই সামনে আসছিল একটাই প্রশ্ন, বিকল্পকে। তখন থেকেই বারবার আলোচনায় এসেছে ৭১-এর স্বাধীনতার পরও এদেশের মানুষের মন জয় করতে ব্যর্থ হয়েছে পুরনো রাজনৈতিক দলগুলো। এদিকে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন এবং সেখানে শিক্ষার্থী প্রতিনিধি থাকা এবং তাদের নতুন দল গঠন নিয়ে দেশের রাজনৈতিক মহলে আলোচনা ছিল তুঙ্গে। এসবের মাঝেই এবার আনুষ্ঠানিক ঘোষণা আসলো আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা সংগঠনগুলোর নতুন রাজনৈতিক দলের, যার যাত্রা শুরু হবে ২৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদের সামনে। সোমবার বাংলা মোটরে সংবাদ সম্মেলন করে একথা জানালেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আমাদের যত জাতিগোষ্ঠী রয়েছে সকলের সেখানে অংশগ্রহণ থাকবে এবং আমরা বিশ্বাস করি সেই ২৮ ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশের ইতিহাসে নবদিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে। এর বাইরেও উঠে আসে দেশকে দুর্নীতিমুক্ত করা, সবার সমান অধিকার, জনবান্ধব নীতি প্রণয়ন করে সংস্কার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সেবার মান বাড়ানোর মতো জনগণের চাওয়ার কথা। সারা দেশের যত চিন্তার মানুষ থাকতে পারেন, যত ঘরানার মানুষ থাকতে পারেন, শ্রেণীর মানুষ থাকতে পারেন, পেশাজীবী মানুষ থাকতে পারেন, তাদের সকলের মতামতের একটি সম্মিলন আমাদের এখানে সম্ভব হয়েছে। এই জনমত জরিপে প্রায় ২ লাখের বেশি মানুষ নিজেদের মতামত দিয়েছেন উল্লেখ করে সহিংসতা, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অভ্যুত্থানকারীরা। বাংলাদেশের মানুষের পরবর্তী স্বপ্ন বাস্তবায়নের মহান দায়িত্ব কাঁধে নিয়ে এই রাজনৈতিক দলটি গঠিত হবে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির পালিয়ে যাওয়ার খবরে বিক্ষোভ মিছিল করেছে বুয়েট শিক্ষার্থীরা। ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিতের দাবি জানিয়েছেন আবরারের ছোট ভাই। এদিকে কারা অধিদপ্তর জানিয়েছে পলাতকদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে। গেল বছরের ৬ আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল ভেঙে পালিয়ে যায় ২০২ জন কয়েদি। এর মধ্যে একজন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমিও। সোমবার রাতে গণমাধ্যমে আবরার ফাহাদের হত্যাকারী জেল থেকে পালিয়ে যাওয়ার খবরে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস। বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বুয়েট শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেল কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না। এ সময় আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ সরকারের দিকে প্রশ্ন তুলে বলেন, ঘটনার পেছনে জড়িতদেরকে চিহ্নিত করতে হবে। এদিকে কারা অধিদপ্তর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে পলাতক আসামিদের খুঁজে বের করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। আবরার হত্যাকারী ২২ আসামির মধ্যে ২১ জন কারাগারে রয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীর বেশ কিছু পয়েন্টে বসানো হয়েছে যৌথ বাহিনীর চেকপোস্ট। সোমবার সন্ধ্যা থেকে শুরু হয় এই কার্যক্রম। এতে জনমনের সন্তুষ্টি ফিরলেও কার্যক্রম আরও জোরালো করার দাবি সাধারণ মানুষের।
সোমবার মধ্যরাত রাজধানীর শান্তিনগর মোড়ে জোরে সোরে চলছে পুলিশের তল্লাশি। যানবাহন থামিয়ে গাড়ি ও যাত্রীদেরকে তল্লাশি চালানো হচ্ছে। নিবিড়ভাবে দেখা হচ্ছে যানবাহনের কাগজপত্র, কিন্তু গণমাধ্যম সরে পড়া মাত্রই ঢেলেঢালা হয়ে পড়ে তল্লাশি কার্যক্রম। সাম্প্রতিক সময়ে দেশব্যাপী অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় সন্ধ্যা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরই ধারাবাহিকতায় রাজধানীর মূল সড়কের বেশ কিছু পয়েন্টে তল্লাশি চৌকি দেখা গেলেও অলিগলি ছিল প্রায় ফাঁকা, নেই কোনো টহলও। অপরাধের অন্যতম হটস্পট রাজধানীর মোহাম্মদপুরেও একই চিত্র। তবে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে চোখে পড়ে পুলিশের টহল। আইন শৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করেন সাধারণ মানুষ। অভিযানগুলো চলাতে আমরা নিরাপদে যাইতে পারতেছি, অনেক ভয় লাগতেছে না। এটা যদি চলমান থাকে তাহলে আমরা আসলে এখন নিরাপত্তা তো পাবোই। দেশের যে পরিস্থিতি আমরা দেখতেছি এখন শহরে দেখলাম এখন নিরাপত্তা এখন মোটামুটি স্বাভাবিকই, যে আসলাম এয়ারপোর্ট থেকে এখন সব জায়গায় দেখলাম আইন শৃঙ্খলার বাহিনী আছে। পুলিশ বলছে মূল সড়কে চেকপোস্টের পাশাপাশি পাড়া মহল্লায় কাজ করছে মোবাইল টিম। মোহাম্মদপুরে চেকপোস্ট চলাকালীন মাদকদ্রব্য জব্দের তথ্যও জানিয়েছে পুলিশ। ছিনতাইকারী অন্য কোনো সন্দেহভাজন ব্যক্তি যাতে এখানে রাতের বেলা কোনো অপরাধের কার্যে লিপ্ত না হয় বা কোনো অপরাধী কোনো অপরাধ কর্মকাণ্ড করে এখান থেকে পালিয়ে যেতে না পারে, সাধারণ জনগণ যাতে নিরাপদে বাড়িতে ঘুমাতে পারে, জনজীবনের যেন স্বস্তি ফিরে আসে, এটার জন্য আমরা এই চেকপোস্টগুলো এখানে কার্যকরী ব্যবস্থা নিয়েছি। অপরাধের মাত্রা কমিয়ে স্বস্তি ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার করার তাগিদ সাধারণ মানুষের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। পিলখানায় দক্ষ সেনা কর্মকর্তাদের হত্যা পরিকল্পিত নাকি বিদ্রোহ? জট খোলেনি 16 বছরেও। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রশ্ন সামনে এলেও মেলেনি তার উত্তর। নৃশংস এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, জড়িতদের বিচার ও নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির অপেক্ষায় স্বজনেরা। আমার নবীর প্রতিবেদন। বিয়ে করার পর আমি বুঝি নেই সংসার কেমন। 17 বছর ধরে যে আমার স্বামীর আকাশ স্বামী দেখে তাকায় আছে, আমার স্বামী কবে বের হয়ে আসবে, আমার দুটা পায়ে কবে বের হয়ে আসবে। 25 ফেব্রুয়ারি 2009 সকাল 9:30 পিলখানার দরবার হলে টানা 33 ঘন্টা চলা তাণ্ডবের শুরুর দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান তামান্নার মা নার্গিস ফাতেমা, যিনি ছিলেন বিডিআর হাসপাতালের একজন সেবিকা। পরে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা সুবেদার আব্দুল জলিল, দুই ভাই সিপাহী আল আমিন, রাব্বি এবং স্বামী সিপাহী আরাফাত হন কারাবন্দী। সেদিন তামান্নার বিয়ের মাত্র 21তম দিন। তারপর একা একা কেটে গেছে 16টি বছর। নববধূর মেহেদিরাঙ্গা হাতের ভাগ্যরেখা এমনই নির্মম। প্রথমে এই বুকটা এই ডান ছোট্টায় দ্বারাটা 3টা গুলি খেয়েছে। গুলি খাওয়ার পরে আমার আম্মাকে আমরা আজব পাইনি। অপরাধ না করে আমার বাবা জেলে গেছে, জেলে মৃত্যুবরণ করছে। তবুও সর্বশান্ত তামান্নার যেন কোনো অভিযোগ নেই, শুধু ফিরে পেতে চান দুই ভাই আর স্বামী সংসার। খালি আলোর পথে আমি দেখতে চাই, আবার নতুন সংসার করতে চাই। বিনা অপরাধে জেল খাইটা আজকে 17 বছর ধরে কারাগার ভোগ করতেছে। আমার ভাই অসুস্থ, ভাইয়ের চিকিৎসা পাচ্ছি না, আমার হাজবেন্ডও চিকিৎসা পাচ্ছে না। মাসুদের ভেজা চোখে সহোদর সিপাহী মামুনকে ফিরে পাবার অপেক্ষা। মাকে ভাইয়ের কাছে নিতে না পারার আক্ষেপ, ভাইয়ের সংসার না হওয়া, বাবার অসুস্থতা আর গোটা অসহায়ত্বের ক্যানভাস তার জোড়া চোখ। বিস্ফোরক মামলা দিয়ে ওনারে আটকা রাখছিল। 300-এর অধিক আসামি খালাসপ্রাপ্ত ছিল, এর মধ্যে আপনার 178 জন বের হয়েছে। আমার ভাই বের হতে পারে নাই, তখন বাবা স্ট্রোক করছে। 178 জন কোন আইনের প্রক্রিয়ায় বের হয়েছে আর আমার ভাই কোন আইনের প্রক্রিয়ায় ভিতরে রয়েছে এটা আমরা বোধগম্য না। বিডিআর সদস্যদের আইনজীবী জানান, সম্প্রতি আইসিটি ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন পিলখানায় হত্যার শিকার সেনা কর্মকর্তাদের স্বজনরা। তবে আগের ধারাবাহিকতায় 13 মার্চ আদালতের নির্ধারিত তারিখে অনেক আসামির জামিন প্রত্যাশা তার। নতুন কারো নাম যদি আসে তাহলে একটা প্রশ্ন উঠবে যে তাহলে আগের যে বিচারটা সেটার কি হবে, বা যেটা এখন চলমান আছে সেটা কি হবে। যেহেতু সেম ফুটিংয়ে 178 জন জামিনে মুক্তি পেয়েছে, বাকি আসামিরা যাদের জামিন পেন্ডিং আছে তারাও জামিন পাবেন। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, শুধু জামিন প্রাপ্তি বা নাকচ নয়, প্রভাবমুক্ত থেকে ন্যায় বিচারের স্বার্থে কাজ করছে বিচার বিভাগ। ন্যায় বিচারের কনসেপ্ট এটা অনেক ব্যাপক একটা বিষয়, কাজেই অল্প কথা বলা যাবে না যে জামিন প্রাপ্তিটাই ন্যায় বিচার অথবা জামিন নামঞ্জুরটাই ন্যায় বিচার। আগের সময়কার তুলনায় এখন স্বাধীনভাবে বিচার ব্যবস্থা কার্যকরী আছে এই মুহূর্তে, এখানে সরকারের কোনো প্রভাব নেই। হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বামী সহোদরকে বুকে টেনে নেওয়ার স্বপ্ন নিয়ে বেঁচে আছেন তামান্না মাসুদরা। আবার নবী, সময় সংবাদ, ঢাকা। 16 বছর ধরে পিলখানা হত্যাযজ্ঞের বিভীষিকা তাড়িয়ে ফিরছে
শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারকে। এবছর দিনটিকে শহীদ সেনা দিবস ঘোষণা করায় কিছুটা স্বস্তিতে স্বজনরা। তাদের আশা এবার প্রকৃত ঘটনা উন্মোচন করবে তদন্ত কমিশন। নুরুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুদুর রহমান। নেহরিন ফেরদৌসি পিলখানা হত্যাকাণ্ডে শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী। পুরনো অ্যালবামে স্বামীর সঙ্গে কাটানো স্বর্ণালী সব মুহূর্ত বন্দী, কিন্তু চোখের সামনে স্বামীর নির্মম হত্যার দৃশ্য ভেসে উঠতেই ম্লান হয়ে যায় সবকিছু। উচ্ছৃঙ্খল জওয়ানদের থামাতে ব্যারাকে গিয়েছিলেন তৎকালীন ঢাকা সেক্টর কমান্ডার মুজিব। ব্রাশ ফায়ারে হত্যা করে 3 তলা থেকে নিচে ফেলে দেওয়া হয় তাকে। ভাবনায় তার অফিসার, তার দেশ, তার সৈনিকরা। আর 1 মাস পরে উনি রিটায়ার করতেন, যে রিটায়ারমেন্টের শেষ দিনটা উনি ওনার সৈনিকদের সাথে কাটাবেন, সৈনিকদেরকে থামানোর জন্য ডিজি ভাই নাকি বলেছিলেন। তো ওখান থেকে ওকে মেরে 3 তলা থেকে ফেলে দেয়। আরেক শহীদ মেজর কাজী মোসাদ্দেক হোসেন। র্যাবের পোস্টিং ছিল তার। বিডিআরে থাকতে বীরত্বপূর্ণ কাজের জন্য পদক আনতে গিয়েছিলেন পিলখানায়, আর ফেরা হয়নি। মোবাইল অন করছিল, কিন্তু আমি গুলির শব্দ পাইছি, কিন্তু আমি তো বুঝি নাই যে এটা আমার হাজব্যান্ড মারা যাচ্ছে বা আমার হাজব্যান্ডকে কিছু করতেছে। আমি তো আর বুঝতে পারিনি। একটা মানুষের তো একটা গুলি যথেষ্ট, এতগুলো গুলি, ওকে তো 8টা গুলি করছে, আবার বেয়োনেট দিয়ে খোঁচানো। এই জিনিসগুলো তো আমরা ভুলবো না, যতই হোক এগুলো তো ভোলা যায় না। উত্তেজিত জওয়ানদের রুখতে একাই ছুটে যান বিডিআরের সুবেদার মেজর নুরুল ইসলাম। মৃত্যু নিশ্চিত জেনেও চালিয়ে যান লড়াই। তার বীরত্বের জন্য রাষ্ট্রীয় পদকে ভূষিত করার দাবি পরিবারের। আমার বাবার এই আত্মত্যাগের কারণে সরকার কিন্তু আমার বাবাকে 2010 সালে শহীদ ঘোষণা করে। তো আজকের এই দিনে আমার বাবার যে এত বড় একটি অবদান, আমরা সরকারের কাছে দাবি জানাবো যে আমার বাবাকে যেন বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করে। শহীদ সেনা পরিবারের জন্য স্বস্তি হয়ে এসেছে এবছর হত্যাযজ্ঞের দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা। শহীদ সেনা অ্যাসোসিয়েশনের প্রত্যাশা, পিলখানা ট্র্যাজেডির রহস্য উন্মোচন করবে নতুন কমিশন। আমরা চাই এটা সঠিক বিচার জানি হয়, এবং এর পিছনে ইন্ধনদাতা যারা ছিল তাদের নামটা জানি আসে। কোনো চাপের মুখে এবারও যেন আর ন্যায় বিচার বঞ্চিত না হতে হয় সংশ্লিষ্টদের প্রতি, সে আহ্বান শহীদ সেনা পরিবারের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি আজ। আজহারুল ইসলামের রিভিউ আবেদনটি প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকার 19 নম্বরে রাখা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন আজহার। আওয়ামী লীগের সময় দেওয়া রায়কে প্রহসন বলে দাবি করে আসছে তার আইনজীবী ও জামায়াতে ইসলামী। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সম্প্রতি বিক্ষোভ সমাবেশ করে দলটি। তার মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান এবং জামায়াতের আমির স্বেচ্ছায় গ্রেফতারের কর্মসূচি দিলেও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তা স্থগিত করে দলটি। মেঘমল্লার সিনেমার নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার রাতে ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার পরিবার জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন তিনি। গত মাস থেকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 2014 সালে কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্প অবলম্বনে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র মেঘমল্লার নির্মাণ করেন অঞ্জন। প্রথম ছবিতে শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার। 1 মার্চ থেকে আইটিসি প্রতিষ্ঠানের আমদানি করা ব্যান্ডউইথ 50% বেশি কিনতে পারবে না আইআইজি অপারেটররা। সংশোধিত আইআইজি লাইসেন্সিং গাইডলাইনে এই নির্দেশনা দিয়েছে বিটিআরসি। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এই সিদ্ধান্তে বছরে প্রায় 60 কোটি টাকা সাশ্রয় হবে। বিপরীতে বাড়বে সাবমেরিন কেবলের ব্যবসা। শুভ খানের রিপোর্ট। তথ্য বিনোদন থেকে শুরু করে পড়াশোনা কিংবা কেনাকাটা, দেশে প্রতিদিন নানা কাজে 6800 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হয়, যা বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি এবং 6টি আইটিসি প্রতিষ্ঠান থেকে কেনে আইআইজি অপারেটররা। এরপর আইএসপি হয়ে গ্রাহকের কাছে পৌঁছায় ইন্টারনেট সেবা।
বর্তমানে দৈনিক চাহিদার মাত্র 40% ব্যান্ডউইথ যোগান দিচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। বাকি 60% ব্যান্ডউইথ আইটিসি অপারেটরের মাধ্যমে ভারত থেকে আমদানি হয়। আইআইজি অপারেটররা বলছে সাম্প্রতিক বছরগুলোতে ভারত তাদের ভূখণ্ডে সিডিএন সার্ভার স্থাপন করায় এখন আইটিসি কেবলের মাধ্যমে দ্রুত ট্রাফিক সরবরাহ করছে। আবার সাবমেরিন কেবলের প্রতি এমবিপিএস ব্যান্ডউইথ কিনতে খরচ যেখানে 220 টাকা, সেখানে ভারতীয় ব্যান্ডউইথে খরচ প্রায় 100 টাকা। এ কারণে সাবমেরিন কেবলের প্রায় 4400 জিবিপিএস ব্যান্ডউইথ পড়ে আছে। অথচ ভারত থেকে ব্যান্ডউইথ আমদানিতে বছরে প্রায় $4 কোটি বা বর্তমান রেটে 488 কোটি টাকা খরচ করছে বাংলাদেশ। এ অবস্থায় সংশোধিত আইআইজি লাইসেন্সিং গাইডলাইনে ব্যান্ডউইথ আমদানির সীমা 50% বেঁধে দিয়েছে বিটিআরসি। এতে বছরে প্রায় 60 কোটি টাকা সাশ্রয় হবে। সরকারি সিদ্ধান্ত নিয়ে আপত্তি না তুললেও সাবমেরিন কেবলের ব্যান্ডউইথের দাম কমাতে বলছেন আইআইজি অপারেটররা। 50% ব্যান্ডউইথ সাবমেরিন থেকে নিতে হবে, তার মানে প্রত্যেকের আইআইজি লেয়ারে কস্ট অফ প্রোডাক্ট 10% 20% মতন বাড়বে। ব্যান্ডউইথ বিক্রি বাড়লে দামও কমানো হবে বলে জানালেন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। 100 জিবিপিএস নিলে আমরা 30 জিবিপিএস ফ্রি দিচ্ছি, মিনিমাম 30% ডিসকাউন্ট তো এই ডিসেম্বর থেকে দিয়েছি। এখন যদি আমাদের ব্যান্ডউইথের ইউসেজ বাড়ে তাহলে আমরা ফার্দার রিডাকশনের কথা চিন্তা করছি। বিটিআরসির সিদ্ধান্তের বিষয়ে দুটি শীর্ষ আইটিসি অপারেটরের সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অপরিকল্পিতভাবে একের পর এক যানবাহন ল্যান্ডিং পয়েন্ট তৈরি হওয়ায় চট্টগ্রামের পতেঙ্গা এলাকার যানজট অসহনীয় হয়ে উঠেছে। একে তো টানেল, আউটার রিং রোড, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং শাহ আমানত বিমানবন্দরের সংযোগ সড়কের হাজার হাজার গাড়ি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ। তার সঙ্গে যুক্ত হচ্ছে পতেঙ্গা সৈকতের লাখ লাখ পর্যটক। এ অবস্থায় এবার যানজট নিরসনে 270 কোটি টাকার নতুন প্রকল্প নিয়েছে সিডিএ। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের পতেঙ্গায় টানেলের ঠিক সামনে নতুন একটি ফ্লাইওভার সহ একাধিক বাইপাস সড়ক নির্মাণের 270 কোটি টাকার যে প্রকল্প চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়েছে তা নেওয়ার কথা ছিল টানেল নির্মাণের আগেই, কিন্তু ভিন্ন এক পরিস্থিতিতে 1 বছর পরে এসে এই প্রকল্প নিতে বাধ্য হয়েছে সিডিএ। চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি, অসহনীয় যানজট, গাড়ির ফাঁক দিয়ে মানুষকে রাস্তা পারাপার হতে হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে নামা গাড়ি যাওয়ার পথ না পেয়ে যানজট সৃষ্টি করছে। অন্যদিকে আউটার রিং রোড হয়ে আসছে বন্দর কেন্দ্রিক ট্রাক, কাভার্ড ভ্যান, কন্টেনারবাহী লরির মতো লং ভেহিকেল। শাহ আমানত বিমানবন্দরগামী যাত্রীদের ব্যক্তিগত যানবাহন যেমন রয়েছে তেমনি রয়েছে টানেলের যানবাহন। গাড়ি এবং মানুষ একসাথে চলাচল করে, যা অত্যন্ত হলো ভোগান্তিকর, পাশাপাশি ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক দিনের যানজটে 8 ঘন্টা থেকে 1 ঘন্টা আটকে থাকতে হলো শুক্র, শনি কিংবা সরকারি বন্ধের দিনগুলোতে যানজটের কবলে পড়ে আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। টানেল কিংবা এলিভেটেড এক্সপ্রেস হওয়ার আগেই এই এলাকার যানজট নিরসনের ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতার মুখে তা হয়ে ওঠেনি। টানেল হওয়ার আগে এই পরিকল্পনাগুলো এত বিশদভাবে পরিকল্পনাগুলো করা হয় নাই। আসলে তখন ধরেন রিং রোডও বাস্তবায়িত হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়েও এগুলো আসছে 2017 সালের পরে। নতুন এই প্রকল্পের আওতায় ঠিক টানেলের সামনের অংশে গাড়ি অতিক্রম করে যেতে ব্যবহৃত হবে নতুন ফ্লাইওভার। একই সঙ্গে সম্প্রসারণ করা হচ্ছে বিদ্যমান সড়কগুলো। বিমানবন্দরগামী যাত্রীরা যানজট এড়িয়ে সহজে এই সড়ক অতিক্রম করে যেতে পারবে। এয়ারপোর্ট থেকে রিং রোডে যাওয়ার জন্য 2 লেন বিশিষ্ট 1100 মিটার একটা ফ্লাইওভার থাকতেছে এবং এক্সিস্টিং যে রোডগুলো আছে, যেমন এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে 4 লেন বর্তমানে রোড আছে, সেটা 6 লেন উন্নতিকরণ করা হচ্ছে। চলতি বছরে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সিডিএ কর্মকর্তারা। 11,000 কোটি টাকার টানেল হয়ে গেছে, উদ্বোধন হয়েছে 3,500 কোটি টাকার ফ্লাইওভার। পাশে রয়েছে বিমানবন্দর, লিং রোড এবং পতেঙ্গা সমুদ্র সৈকত। বিশাল এই অঞ্চলকে ঘিরে প্রতিদিন লাখ লাখ মানুষ যেমন আসছে হাজার হাজার গাড়ি। এই গাড়িকে সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা হয়নি। অবশেষে 270 কোটি টাকার এক নতুন প্রকল্প। এই প্রকল্প কতটা কাজে আসছে সেটি এখন দেখার বিষয়। চট্টগ্রামের পতেঙ্গা থেকে কমল দে, সময় সংবাদ।
সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো থেকে মেয়র ও কাউন্সিলরদের অপসারণের পর সেবা পেতে অনেকটাই ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা। অনেক ক্ষেত্রে হতে হচ্ছে হয়রানিও। সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে জন্ম নিবন্ধন, নাগরিক ও ওয়ারিশান সনদ পেতে। যদিও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন নাগরিক সেবা নিশ্চিতে তারা কাজ করছেন। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুর সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজলুর রহমান ছেলের জন্মসনদ নিতে ১ মাস ধরে ঘুরছেন সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দপ্তরে, কিন্তু নানা জটিলতায় নিতে পারছেন না জন্মসনদ। ক্ষোভের সঙ্গে জানালেন ভোগান্তির পাশাপাশি সময় ও অর্থ অপচয়ের কথা। ফজলুর রহমানের মতো সিটি কর্পোরেশনে জন্ম ও মৃত্যু সনদ, ওয়ারিশান সার্টিফিকেট সহ নানা সেবা নিতে আসা নাগরিকদের অভিযোগও একই। আমার ছোট ছেলের জন্য আর্থিক নিবন্ধন করার জন্য আমাকে বলতেছে ডিসি অফিসে কাজ আটকা পড়িয়ে দোকান থেকে ছাড়বে, তারপরে এনার কাজটা করতে পারবে। একটা হয়রানি, আর কাউন্সিলর থাকলে আমার এই জিনিসটা হইতো না। এত গেল রংপুর সিটি কর্পোরেশনের অবস্থা। একই হাল বিভিন্ন পৌরসভারও। সনদের পাশাপাশি ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স সেবা নিতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের। অভিযোগ করেন নানা অজুহাতে কাজ আটকে রাখা হচ্ছে। এখানে আসি দেখতেছি যে কাউন্সিলর সাহেব নাই, নাম্বার দিল, এখানে পূরণ করতে হবে, তারপর ওনার সাথে যোগাযোগ করতে হবে। বিভিন্ন ধরনের জনগণ আসতেছে, সেবা পাচ্ছে না। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন দুর্ভোগ নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি। এই জায়গা থেকে স্থানীয় প্রত্যেকটা ওয়ার্ডে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে বাছাই করে তাকে যদি এই দায়িত্বটা দেওয়া হয়, আর তার সাথে যদি সিটি কর্পোরেশন সমন্বয় করে, আমার মনে হয় এই দুর্ভোগ থেকে সিটি কর্পোরেশনবাসী বা নগরবাসী রক্ষা পাবেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, নাগরিকদের সেবা নিশ্চিতে তারা সবসময় আন্তরিক। প্রথমের দিকে যেমন হয়রানি ছিল, এখন সেটা থেকে অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসছে এবং আমরা চেষ্টা করছি আসলে। মেয়র ও কাউন্সিলরদের অপসারণের পর বিভিন্ন ওয়ার্ড ও পৌরসভার এসব নাগরিক সেবা নিশ্চিতে দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন সরকারি কর্মকর্তাদের। তবে অধিকাংশ ক্ষেত্রে কর্মকর্তাদের জনসম্পৃক্ততা না থাকায় দীর্ঘ সময়ে নাগরিক দুর্ভোগ কমানো সম্ভব হয়নি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রংপুর অঞ্চলে কোনোভাবেই কমছে না তামাকের আগ্রাসন। গত বছর থেকে এবছর উৎপাদন বেড়েছে ৪৪%। অন্য ফসল চাষে ব্যয় বেড়ে যাওয়ায় তামাক চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। একই সঙ্গে তামাকজাত কোম্পানিগুলো নানা ধরনের প্রণোদনার পাশাপাশি দাম ভালো পাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি জেনেও তামাক চাষ করছেন এই অঞ্চলের চাষিরা। সংশ্লিষ্টরা বলছেন তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। দিগন্ত জুড়ে শুধু তামাকের আবাদ, কৃষি জমি ও পরিবেশের জন্য ক্ষতিকর এই ফসল রংপুর অঞ্চলে ২০২৪ সালে ১৩,৩৪৯ হেক্টর জমিতে উৎপাদন হলেও এবছর তা ৪৪% বেড়ে উৎপাদন হয়েছে ১৯,২৫০ হেক্টর জমিতে। অন্য ফসলের থেকে বেশি টাকা লাভের আশায় জমির ক্ষতির পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি জেনেও তামাক চাষে আগ্রহ বাড়ছে এই অঞ্চলের কৃষকদের। আমন ধানে দুন প্রতি ৩,০০০ টাকা লাভ হয়, আর এরিতে ২,০০০ টাকা লাভ হবে। ধান টান যে লাগাই বা আলু লাগাই, এটা তো আমরা ন্যায্য রেট পাই না। দেখা গেল আমরা যে রেটটা পাই আমাদের এটা দিয়ে মোকা পোষায় না। কৃষকরা বলছেন বিকল্প ফসল চাষে বীজ, সার, সেচ সহ উৎপাদন খরচ যেমন বেড়েছে, তেমনি উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে বেড়েছে অনিশ্চয়তা। অন্যদিকে বিভিন্ন তামাকজাত কোম্পানির প্রলোভনে ক্ষতি থাকা সত্ত্বেও তামাক চাষে ঝুঁকছেন তারা। আলুর বীজের দাম বেশি, আর আলু বিক্রি করতে গেলেও আলুর দাম কম পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা তামাক গাছি, তামাকে কম খরচে বেশি লাভ। কোম্পানির বীজ দিতেছে, এই কারণে কোম্পানির গাড়া, না হলে তো আলু গাড়তাম। সংশ্লিষ্টরা বলছেন তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা ও তামাক চাষী কৃষকদের নিরুৎসাহিত করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিপুল পরিমাণে কৃষক ভাইদেরকে তো প্রণোদনা দেওয়া হচ্ছে রবি ফসল চাষের জন্য। আরও বেশি উদ্যোগী হয়ে আরও বেশি কার্যকরী ব্যবস্থা বা প্রচারণা আমরা চালাবো, যাতে করে কৃষক নিরুৎসাহিত হয় এবং তামাকের জমিগুলোতে রবি শস্যের চাষ করে খাদ্য নিরাপত্তায় তারা ভূমিকা রাখতে পারে। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ তামাকজাত পণ্যের ব্যবহার কমানোর পাশাপাশি তামাকের ক্ষতিকর দিক নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা গেলে কমানো সম্ভব তামাকের উৎপাদন, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধায় নিয়ম নীতির তোয়াক্কা না করে শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতি এলাকায় গড়ে উঠেছে ২ শতাধিক অবৈধ ইটভাটা। দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভাটাগুলো চললেও প্রশাসন নীরব ভূমিকা পালন করায় জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। পরিবেশ দূষণের পাশাপাশি ফসলি জমির প্রাণ, উর্বর মাটি পোড়ানো হচ্ছে সব ইটভাটায়। এতে দিন দিন কমে যাচ্ছে জেলার আবাদি জমির পরিমাণ।
এতে একদিকে যেমন বিপর্যয় ঘটছে পরিবেশের, অন্যদিকে হুমকির মুখে পড়ছে জেলার খাদ্য নিরাপত্তা। বিস্তারিত বিপ্লব ইসলামের রিপোর্টে। ইটভাটা স্থাপন আইন অনুযায়ী আবাসিক এলাকা, কৃষি জমি, বিশেষ কোনো স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 1 কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো ইটভাটা তৈরির নিয়ম না থাকলেও আইনের তোয়াক্কা না করে গাইবান্ধায় চলছে 2 শতাধিক ইটভাটা। বিশেষ প্রতিষ্ঠান, হাটবাজার ও আবাসিক এলাকায় গড়ে ওঠা এসব ইটভাটার ধুলাবালু ও কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। খরচ ক্ষমতা হারাতে বসেছে গাছপালা, উৎপাদন কমে যাচ্ছে ধান সহ বিভিন্ন ফসলের। এদিকে এসব অবৈধ ইটভাটার মাটির যোগান দিতে টপসয়েল কেটে নেয় জমিগুলো অনাবাদী হয়ে পড়ছে। অন্যদিকে ড্রাম ট্রাক, ট্রাক্টর ও টলি দিয়ে ইটভাটার ইট ও মাটি আনা নেয় নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক। আবার অনেক ইটভাটায় পোড়ানো হচ্ছে গাছ। 2-1টিতে জরিমানা ছাড়া দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ স্থানীয়দের। ইটভাটা ধুলে টুলে হাবি যায়, ইত্যাদি ধুমে লাগে, কারণ ফসলের ক্ষতি আসে। ইটভাটা যে ইট পড়তেছে না, ওটা ধোয়ার কারণে গাছপালা, তারপরে ফসল, এগুলো অনেক ক্ষতি হচ্ছে। এটি আমরা চাই হয় গ্যাস দিয়ে পুরুক, না হলে ভাটা বন্ধ করতে হবে। অনুমোদনহীন ইটভাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের। আমরা পরিবেশ অধিদপ্তর থেকে ব্যবস্থা নিতে পারি, তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে আদালতে মামলা করতে পারি, কিংবা আমরা সদর দপ্তরের এনফোর্সমেন্ট শাখায় জানাতে পারি। সেখান থেকে যদি আমাদের ম্যাজিস্ট্রেট প্রদান করা হয়, সেক্ষেত্রে আমরা সদর দপ্তরের ম্যাজিস্ট্রেট তাদের মাধ্যমে পরিচালনা অব্যাহত করতে পারি। অনেক অবৈধ ইটভাটা রয়েছে, এটা আমি অস্বীকার করব না। এই অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। জেলায় 2 শতাধিক ইটভাটার মধ্যে অনুমোদন আছে মাত্র 16টির। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। 8 বছর ধরে ঝুলে পড়ে আছে সেতু, তাই বাঁশের সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে সাধারণ মানুষ। দিনাজপুরের খানসামা উপজেলার ভুল্লি নদীর সেতু ভেঙে পড়ায় বাঁশের সাঁকোই একমাত্র ভরসা স্থানীয়দের। তাদের অভিযোগ, সাঁকো থেকে পানিতে পড়ে মৃত্যুর ঘটনা ঘটলেও সেতু নির্মাণে নেই কোনো উদ্যোগ। আর কর্তৃপক্ষের দায়সারা জবাব, মন্ত্রণালয়ে মূল্যায়নপত্র অনুমোদন হলেই শুরু হবে সেতুর কাজ। গোলাম নবী দুলালের তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। নদীর উপরে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে সেতু, আর পাশেই বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছে মানুষ। ভুলি নদীর উপরে 160 ফুট দৈর্ঘ্যের এই সেতুটি 2017 সালে বন্যায় ভেঙে যায়। এতে নীলফামারী সদর উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দিনাজপুরের খানসামা উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নবাসীর। এরপর থেকে প্রতি বছর এলাকাবাসী ভাঙা সেতুর পাশে বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচল করে আসছে। কেউ হেঁটে, আবার কেউ ভ্যান, ইজি বাইক ও মোটরসাইকেল নিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বাচ্চা কাচ্চা নিয়ে যখন আসি অনেক রিস্ক হয়, আমাদের সবার যাতায়াত করতে অনেক কষ্ট। ধান নিয়ে এই ব্রিজের এখানে কয়েকবার ভাঙ্গে, এখানে একটা ছেলে মারাও গেছে। রুগী নিয়ে কোনোতে যাওয়া যায় না, ডাক্তার গাড়ি আইছে না, নেওয়া যায় না। একটা বাড়িতে আগুন গেলে ফায়ার সার্ভিস আসতে পারে না। অনেক সময় অনেক ছাত্র পড়ে যায়, আহত হয়। সাগর দিতে যেতে আমাদের ভয় লাগে। স্বপ্নের ব্রিজ আর স্বপ্নেই রইল, ব্রিজটা হইল না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এই বিষয়ে এলজিইডিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে চিঠি দেওয়া হয়েছে। আর টেন্ডার প্রক্রিয়া সম্পন্নের পর মন্ত্রণালয়ে মূল্যায়নপত্র অনুমোদন হলেই সেতুর কাজ শুরু হবে বলে জানায় এলজিইডি। যত তাড়াতাড়ি প্রক্রিয়া কার্যক্রম শুরু করা যায় সে বিষয়ে এলজিইডিকে চিঠি দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং অলরেডি আমরা টেন্ডার করছি, টেন্ডার করার পরে মূল্যায়ন করা হয়েছে এবং মূল্যায়ন রিপোর্ট পাঠানো হয়েছে এবং ঢাকা থেকে মূল্যায়ন রিপোর্ট চলে আসলে হয়তো 1-1.5 মাসের মধ্যে আমরা কাজ শুরু করব। প্রতিদিন 15 থেকে 20 হাজার মানুষ যাতায়াত করে নরবরে এই বাঁশের সাঁকো দিয়ে। সময় সংবাদ, দিনাজপুর। যুক্তরাষ্ট্রের সহায়তা কমে গেলেও ইউরোপের নেতারা ইউক্রেনের সহায়তায় কাজ করবে। 2022 সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের 3য় বার্ষিকীতে ইউরোপ ও কানাডার নেতাদের কিয়েভে এক বৈঠকে এমনটাই উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, এই সম্মেলনের মধ্য দিয়ে সামরিক ও আর্থিক সহায়তার জন্য বেশ কয়েকটি প্যাকেজ পেতে চলেছে কিয়েভ, যার বেশিরভাগই দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, স্পেন ও কানাডা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর 3য় বার্ষিকীতে সেই ইউরোপ ও কানাডার নেতাদের কিয়েভে এক হওয়া একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল।
স্থানীয় সময় সোমবার কিয়েভে অনুষ্ঠিত হওয়া বৈঠকে ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন বাড়ানোর জন্য প্রতিশ্রুতি দেয়া হয়। এই সম্মেলনে ইউক্রেনের জন্য একটি সামরিক ও আর্থিক সহায়তার বড় প্যাকেজের ইঙ্গিত দেয়, যা ইউরোপীয় ইউনিয়ন, স্পেন এবং কানাডা থেকে আসছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার $5 বিলিয়ন সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথাও বলেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করার কথাও জানায়, যা $20 বিলিয়ন বেশি হতে পারে। স্পেন অতিরিক্ত $1 বিলিয়ন সহায়তা 2025 সালের জন্য ঘোষণা করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সহায়তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। বলেন, ইউক্রেনের বন্ধুর সংখ্যা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এটি ইউক্রেনের জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় সমর্থনের চিত্র তুলে ধরে। অন্যদিকে ফ্রান্সের মার্সেইলে রাশিয়ান কনসুলেটে হামলা নিয়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। রাশিয়া তদন্তের দাবি করেছে এই ঘটনা ইউরোপের মধ্যে আরও কূটনৈতিক জটিলতা সৃষ্টি করেছে। তবে মার্কিন প্রতিনিধিরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন না। ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন বিরোধী মনোভাব এবং রাশিয়ার প্রতি নমনীয় নীতির কারণে মার্কিন প্রতিনিধিরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন না। তবে ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন জোরদার করার জন্য এই সম্মেলনটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। খুব শিগগিরই বন্ধ হবে রাশিয়া ইউক্রেন সংঘাত। হোয়াইট হাউসে ট্রাম্প মাখর বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইউক্রেনে যুদ্ধ বন্ধের ওয়াশিংটন, প্যারিসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন দুই নেতা। ট্রাম্প আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবে সম্মত হবেন। এ সময় ফরাসি প্রেসিডেন্ট মাখো বলেন, ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইউরোপ। এভাবেই করমর্দন আর হাসি তামাশায় জমে ওঠে বিশ্বের দুই প্রভাবশালী দেশের নেতার বৈঠক। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে জোরদারের পাশাপাশি তাদের আলোচ্য বিষয় ছিল রাশিয়া ইউক্রেন সংঘাত। এদিন ট্রাম্প ম্যাখোর রুদ্ধদ্বার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, খুব শিগগিরই বন্ধ হবে রাশিয়া ইউক্রেন সংঘাত। আরও বলেন, ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবে সম্মত হবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প যুদ্ধবিরতি এবং দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের জরুরি প্রয়োজনীয়তার উপরও জোর দেন। বলেন, তার প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনা করেছে, যা আগের প্রশাসন থাকতে কখনোই সম্ভব হতো না। এ সময় ইউক্রেনে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউরোপকে আরও বড় ভূমিকা নিতে হবে বলেও জানান তিনি। এ সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন, ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইউরোপ। বলেন, তারা একটি দৃঢ় এবং দীর্ঘস্থায়ী শান্তির জন্য এক হয়ে কাজ করতে চান এবং ইউরোপের ভূমিকায় আরও শক্তিশালী অংশীদার হতে প্রস্তুত। ম্যাখো ইউক্রেনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউরোপের প্রস্তুতির কথাও জানান। এছাড়া শান্তিরক্ষী বাহিনী সম্মত হলে তারা যুদ্ধে সরাসরি অংশ নেবে না বলেও জানান এই নেতা। ইউরোপের ভূমিকা বাড়ানোর প্রস্তাব এবং নিরাপত্তা নিশ্চিত সংক্রান্ত আলোচনা প্রমাণ করে যে আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনের জন্য একটি দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে। তবে সেজন্য যুক্তরাষ্ট্রের সমর্থন অপরিহার্য বলেও মনে করছেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান আলী মঙ্গলবার ভোর 6টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তিনি 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল্লাহ আল নোমান। 1991 সালে বিএনপি সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং 2001 সালে 4 দলীয় জোট সরকারের আমলে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়ন করতেন নোমান। পরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি ছিলেন তিনি। 1981 সালে যোগ দেন বিএনপিতে। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এই রাজনীতিক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি থেকে সেমিফাইনাল নিশ্চিতের দৌড়ে এগিয়ে যেতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। জয় দিয়ে আসর শুরু করা এই দুই দল এবারই প্রথমবারের মতো লড়বে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে। ওয়ানডে পরিসংখ্যানে কিছুটা এগিয়ে আছে প্রোটিয়ারা, তবে অজিতের শক্তি নিজেদের ব্যাটিং অর্ডার। রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরু বিকেল 3টায়।
দলের সেরা 5 বোলারকে ছাড়া একটা দল কেমনই বা খেলবে? প্রশ্নটা ছিল অস্ট্রেলিয়াকে ঘিরে। ওয়ানডের সফলতম দল সে প্রশ্নের উত্তরও দিয়েছে, জিতেছে রেকর্ড গড়া রান তাড়া করে। ইংল্যান্ডের বিপক্ষে ওই ঐতিহাসিক জয়ে এখন ফেভারিটের তকমা দিয়েছে অজিদের গায়ে। ধারাবাহিকতা রাখতে উতরাতে হবে প্রোটিয়া পরীক্ষা। স্টিভেন স্মিথের দল নিজেদের দুর্বলতা জানে। আগে ব্যাট করলে লক্ষ্য 400 রানের। আগে ব্যাট করলে আমাদের 400 রান করা উচিত। আমার মতে ওয়ানডে ক্রিকেট হাই স্কোরিং হলে ভালো লাগে। এটার অংশ হওয়াটাও আনন্দের। আমরা জানি তারা দারুণ দল, টুর্নামেন্ট জুড়ে শক্তিশালী ক্রিকেট খেলবে। তবে আমাদের আত্মবিশ্বাস অনেক এবং আমরা খুবই রোমাঞ্চিত। এ পরীক্ষায় উতরালে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়ার। একই সমীকরণ প্রোটিয়াদের জন্য। আফগানদের উড়িয়ে দেয়া বাবুমার দল এই ম্যাচে শক্তির বিচারে কিছুটা এগিয়ে। প্রোটিয়াদের এগিয়ে থাকার কারণ তাদের বৈচিত্র্যময় বোলিং আক্রমণ। প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়াকে বেশ পছন্দ পেসার কাগিজো রাবাদার। 16 ওয়ানডেতে অজিদের বিপক্ষে 30 উইকেট তার নামের পাশে। অন্যদিকে অজিরা তাকিয়ে থাকবে অ্যাডাম জাম্পার দিকে। এশিয়ায় 75 ওডিআই খেলায় লেগ স্পিনারের গড় 28-এর নিচে। যদিও সব ছাপিয়ে ম্যাচের আমেজে পানি ঢেলে দিতে পারে বৃষ্টি। ম্যাচ চলাকালীন 50 থেকে 70% সময়ে আছে বৃষ্টির সম্ভাবনা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো মুখোমুখি হবে এই দুই দল। তবে সব মিলিয়ে আন্তর্জাতিক ওয়ানডে পরিসংখ্যানে এগিয়ে প্রোটিয়ারা। দুই দলের 110 সাক্ষাতে 55 জয় সাউথ আফ্রিকার। অস্ট্রেলিয়া জিতেছে 51টি। তবে এশিয়ায় সে হিসেবটা সমানে সমান। এই মহাদেশে মুখোমুখি 8 দেখায় সমান 4টি করে জয় দুই দলের। ব্যাটিং স্বর্গ রাওয়ালপিন্ডিতে রান তাড়া করতে চাইবে টসে জেতা দল। তবে ব্যাটাররা নিজেদের কাজ ঠিকঠাক করলে আরও একটা হাই স্কোরিং ম্যাচের জোর সম্ভাবনা। এই ম্যাচে গ্রুপ বি এর ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যাবে। সাব্বির মিথুন, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৈষম্য বিরোধী ও নাগরিক কমিটির নতুন দলের আত্মপ্রকাশ শুক্রবার। অংশ নেবেন শহীদ পরিবারের সদস্য ও দেশি বিদেশি অতিথিরা। দেশকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি। আবরার ফাহাদ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে পালানোর খবরে মধ্যরাতে উত্তাল বুয়েট। গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এবং সারা দেশে অপরাধ কমাতে সন্ধ্যার পর বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। রাজধানীতে মূল সড়কে তল্লাশি চৌকি বসলেও অলিগলি প্রায় ফাঁকা। কার্যক্রম আরও জোরদারের দাবি। এই ছিল সকালের সময়। সঙ্গেই থাকুন সময়ের।